আচ্ছা হয়েছে, তাহলে কি লিখবে? অন করে দিছো তো? আচ্ছা এখানে দেখো প্রবলেম যেটা আছে ম্যাক্স জেড সমান গোলমাল করবে না, ম্যাক্স জেড সমান 2x1 প্লাস 3x2 সাবজেক্ট টু x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু 1, 3x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু 4, x1, x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো প্রথমে এটাকে আমরা আগে কি করব, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। যেহেতু বলেছি যে এটা পুরোটাই স্ল্যাগ লাগবে, যদি কোনো একটা এলপিপিতে সবকটাই স্ল্যাগ লাগে তখন সেটাকে আমরা কী মেথডে সলভ করবো, অর্ডিনারি সিমপ্লেক্স। তো এখন ঘটনা যেটা যে এটা আমার যেহেতু সবগুলোই স্ল্যাগ লাগবে, তাহলে এটা আমার অর্ডিনারি সিমপ্লেক্সে পড়বে, এবং অর্ডিনারি সিমপ্লেক্সের ফার্স্ট কেস কী ছিল, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া, তাই তো? তো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে গেলে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনটা মিন আছে না ম্যাক্স আছে দেখতে হবে। যদি ম্যাক্স থাকে তো ম্যাক্স কোনো প্রবলেম নেই, তাহলে ম্যাক্স আছে, এটা আর আমাকে কিছু সাজাতে হবে না, এটা ম্যাক্স তো ম্যাক্সই রয়েছে। আর 2 নম্বর কেস ছিল যেটা, যে যদি কনস্ট্যান্ট অর্থাৎ ডান দিকে যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে আমাকে মাইনাস দিয়ে গুণ করে ডান দিকটাকে পজিটিভ করতে হবে, কিন্তু এটাও এখানে নেই, তাই তো? তার মানে আমার দুটোই ঠিকঠাক আছে, অর্থাৎ অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজও দেওয়া আছে, আবার ডান দিকে যে কনস্ট্যান্ট আছে সেটাও কিন্তু পজিটিভ আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে শুধুমাত্র কি লিখবো, ইন্ট্রোডিউসিং দ্য স্ল্যাগ ভেরিয়েবল, লিখেছ? ইন্ট্রোডিউসিং দ্য স্ল্যাগ ভেরিয়েবল x3, কত দূর অবধি গেছে, এখানে x2 অবধি ছিল নাকি? তাহলে আমরা কি করব, এখানে আমরা x2 অবধি যেহেতু গেছে পরেরটা থেকে নেব, কি নেব, x3 আর x4 কোনখানে নেব, টু দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কনস্ট্যান্টস রেসপেক্টিভলি। এই রেসপেক্টিভলি কথাটা লিখতে হবে, না হলে ভুল হবে যে x3টা ফার্স্টের সাথে এবং x4টা সেকেন্ডের সাথে। তারপরে আমরা কি লিখি, দেন দ্য এলপিপি রিডিউস টু, এই এলপিপিটাকে আমরা এবারে রিডিউস করব। কীভাবে রিডিউস করবো একটু বলে দিই। ম্যাক্স জেড সমান লিখতে হবে নাকি, ম্যাক্স জেড সমান 2x1 প্লাস 3x2, আর স্ল্যাক ভেরিয়েবল যেগুলো লেগেছে সেগুলোর ওয়েটটা কত হবে, 0 হবে, অর্থাৎ 0x3 প্লাস 0x4। এবারে আমরা কি করব, সাবজেক্ট টু যেটা আছে x1 প্লাস x2, ফার্স্ট কনস্ট্যান্টের সাথে কি অ্যাড করেছি, স্ল্যাক হলে কি হয়, যোগ হয়, অ্যাড হয় নাকি? তাহলে x3 সমান কত, ডান দিকে কত আছে 1, আর দ্বিতীয় কনস্ট্যান্টটা কি আছে 3x1 প্লাস x2, এখানে কি লাগিয়েছি, x4 স্ল্যাক লাগিয়েছি, তার মানে x4টা অ্যাড হবে, সমান কত 4, আর এখানে যেহেতু x4 নেই তাই এটা 0 করলাম, এখানে আমরা এটাকে কি বললাম, x3, এটার ওয়েটটা নেই, x3 নেই, তার মানে ওয়েট 0 হয়ে গেল বা কোএফিসিয়েন্টটা 0 করলাম। তাহলে এখানে কতগুলো ভেরিয়েবল লেগেছে, 4টা, তাহলে কি লিখবো, x1, x2, x3, x4 গ্রেটার দেন ইকুয়াল টু 0, ব্যাস। এইটা আমাদের কি বলতো, স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ হয়ে গেল, যেটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি। এইবারে আমরা এই এলপিপিটাকে টেবিলের সাহায্যে সমাধান করব, অর্থাৎ আমরা এখানে কার কার মান বার করবো, ভেরিয়েবলের মান বার করব। এই এলপিপি বা প্রবলেমে আমার কটা ভেরিয়েবল আছে, 4টা না দুটো আছে, মেন দুটো, কি x1 আর x2। তো আমরা এখানে কি কার কার মান বার করবো, x1 আর x2, তাই তো? x3 x4 তো স্ল্যাগ বা এগুলো লাগিয়েছি যাতে আমরা সমাধানটা করতে পারি, সেই পরিপ্রেক্ষিতে লিখো, দ্য ক্যালকুলেশন আর শোন ইন দ্য ফলোয়িং টেবিল। স্যার the calculation are shown in the following table. এখানে কথা বলে নাও না, যে ঠিক আছে পরে কথা বলবো। The calculation are shown in the following table, অর্থাৎ আমরা এবারে কি করব, আমরা এবারে এই টোটাল সলিউশনটা আমরা একটা টেবিলের সাহায্যে করব। এবারে টেবিলটা কীভাবে করব বলে দিই, তোমাদেরকে বারবার বলেছি যে লেফট সাইডে শুরু করবে, রাইট সাইডে শেষ করবে, রাইট সাইডে খাতাটা যেন রাইট সাইডে শুরু না করে পরের পেজে আবার উল্টাতে হয়, এটা খেয়াল রাখতে হবে সবসময়। তো আমার এখানে প্রবলেমটা হচ্ছে যে এই বোর্ডে এখানটায় খুলাবে না, আমি উপরটা মুছে দিলাম, হ্যাঁ ঠিক আছে। কীভাবে করতে হবে ছকটা একটু দেখো, এখন লিখবে না, এখন একটু দেখে নাও, তারপরে লিখবে।
সবটা একটু দেখবে এখানে কতগুলো ভেরিয়েবল আছে, কটা ভেরিয়েবল আছে, কি কি x1 x2 x3 x4, এই ভেরিয়েবলগুলোকে আমরা বলবো বেসিক ভেরিয়েবল। কি বলবো? আর এই x1 ভেরিয়েবলের সাপেক্ষে বেসিস ভেক্টর পাবো a1। কি পাবো? তাহলে আমার এখানে কটা ভেরিয়েবল আছে? 4টা। তাহলে বেসিস ভেক্টর কটা হবে? কি কি? a1 a2 a3 a4। আমরা পড়েছি a1 মান কত, a2 মান কত, তোমরা বলতে পারবে এখান থেকে a1 কত? পড়নি? 1 3 পড়া হয়নি? হ্যাঁ। a2 কত? 1 1 পড়েছো তো নাকি? এগুলোকে আমরা কি বলেছিলাম? বেসিস ভেক্টর। তাহলে আমরা এখানে কটা পেয়েছি? 4টা ভেরিয়েবল। তাহলে তার করসপন্ডিং কটা বেসিস ভেক্টর পাবো? যদি আমার এখানে 8টা থাকতো তাহলে কটা পেতাম? তাহলে সেই অনুযায়ী আমি কি করব, টেবিলটাকে আমাকে আরও ছোট করতে হবে বা একটু বড় করে, এইখানে যেমন গ্যাপটা a1 a2-র মাঝে অনেকটা দিয়েছি, সেখানে আরও কম কম গ্যাপ দিতে হবে। তাই টেবিলটা যখন আঁকবে আগে বেসিক ভেক্টর কটা থাকবে সেইটা জেনে সমান অনুযায়ী ভাগ করতে হবে। কি বললাম বোঝা গেল? যেন ডান দিকেও কিছুটা পোর্শন থাকে, এখানে অপারেশন লিখতে হবে, আর বাঁ দিকে যেন 3টে ঘর আঁকা যায় সেটাও দেখতে হবে। কি বললাম বোঝা গেল? যখন হয়তো 8টা ভেরিয়েবল হবে, খাতা তো সেই সীমিত, আবার খাতাটা মানে চওড়া করে করবে না, মানে ঘুরিয়ে করতে যাবে না, ওই একইভাবেই করতে হবে। তখন কি করবে, এইখানে যখন এতটা ফাঁক দিচ্ছি এটা একটু একটু করে ফাঁক দেবে। কি বললাম বোঝা গেল? মানে যখন 8টা দেবে তখন স্পেসটাকে বাড়াতে হবে, নাহলে তো 8টা করা যাবে না। ঠিক আছে? এটা নিজেদের মতো করে করতে হবে। এইবারে আমরা এখানে সাজাবো কিভাবে সেটা একটু দেখো। প্রথম কথা যেটা, ম্যাক্স জেড আমরা কি পড়েছিলাম? ম্যাক্স জেড সমান কি ছিল? সিএক্স ছিল না? সিএক্স ছিল তো? সিটা কি ম্যাট্রিক্স ছিল বলতে পারবে? এক্সটা কি ছিল? এক্সটা সর্বদা ভেরিয়েবল ম্যাট্রিক্স, মানে এটা কি হয় সবসময় কলাম বরাবর থাকে, x1 x2 x3 x4। আর সিটা থাকে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, মানে রো বরাবর। এখানে ম্যাক্স জেড কত আছে বলো? 2x1। তাহলে এখানে 2x1 প্লাস 3x2 তো প্লাস কত? 0x3 প্লাস 0x4। কীভাবে টেবিলে আমি পুট করছি সেইটা আগে দেখো, তারপরে পরের সলিউশন কীভাবে করবো সেটা পরের কথা। আচ্ছা, এইবারে বলো এখানে কি বলেছি, এইটা কি হয়? ভেরিয়েবল ম্যাট্রিক্স। তাহলে এখানে কটা ভেরিয়েবলের? 4টা। আমি 4টা ভেরিয়েবল ম্যাট্রিক্স কলাম বরাবর লিখেছি। তাহলে এখানে এদের ওয়েটগুলো কত আছে? 2 3 0 0। এটা আমরা রো বরাবর লিখবো। দেখো এর সাথে এর গুণ করলে রেজাল্ট আসবে 2x1 প্লাস 3x2। দুটো ম্যাট্রিক্সের গুণফল জানা আছে, রো বাই কলাম। 2x1 প্লাস 3x2 প্লাস 0x3 প্লাস 0x4 লেখা আছে। তাহলে আমার এখানে এইটাকে আমরা কি বলে দিচ্ছি? একটা C1, একটা C2, একটা C3, একটা C4। তাহলে এখানে CJ, জের ভ্যালু কত হবে? এখানে কটা হবে? 4টা হবে। কেন? কারণ আমার এখানে কটা অবধি আছে। তাহলে এই উপরেরটা কি হবে? C1 হবে। তারপরেরটা কত হবে? তারপরেরটা কত হবে? তারপরেরটা কত হবে? তাহলে C1 মানে কত? 2। কোন বরাবর লিখবে? A1 এর সোজা, এর মাঝে লিখবে না। কেন? আমি যখন CJ মানে এখানে জের ভ্যালু 1 বসাচ্ছি তখন C1 তো, তার মানে এখানেও তো 1 আছে, তাহলে A1 এর উপরেই লিখতে হবে। এই মাঝটা লিখলে কিন্তু অঙ্কটা ভুল হবে। বোঝা গেল? তারপরে জের ভ্যালু 2 বসালে কত হবে? C2। এটা মানে কত? 3। তারপরে কত হবে? 0 C3 0 C4 0। মন দিয়ে শুনবে। এবারে আমরা এটা জেনারেল নিয়ম বললাম, আর যদি আমরা অঙ্কটা করতে যাই তখন আমরা কিভাবে করব? অবজেক্টিভ ফাংশন যেটা আছে তার সহগগুলোকে তাদের মাথায় লিখে দেবো। এটা হচ্ছে সহজ প্রসিডিউর। কি বুঝতে পারলে কি না? হয়েছে? সাজানো হয়েছে একটা। এইবারে আমি আসবো এইগুলো সাজাতে। কিভাবে করব? A1 মানে কত? 1 3। তাহলে এইখানে 1 হবে, নিচে 3। ঠিক তো? তাহলে A2 কত? 1 1, তাই তো? A3 কত? এদিকে দেখো, এইখানে 1 আর এইখানে 0 লিখবে না, লেখা ভুল হবে। কেন? কারণ 1 0টা কি বরাবর আছে? কালাম বরাবর। কার কালাম বরাবর? 1-এর মানে A3-র কালাম বরাবর। তাহলে আমি তখন কি লিখবো? এখানে 1 0। সবসময় সোজাসুজি লিখতে হবে, একটু এদিক সেদিক করলে পুরো ক্যালকুলেশন ভুল হবে। তারপরে A4 মানে কত হবে? এখন ঘটনা হচ্ছে তুমি কি বারবার A1 A2 A3 A4 লিখতে যাবে না। এইটা যেমন শর্ট নিয়মে বলে দিলাম কীভাবে করবে। এটাও যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম রো, এটাকে কি বলছি? প্রথম রোতে কি করবে? প্রথম কনস্ট্যান্টের সহগগুলো পরপর বসিয়ে, সহজ নিয়ম বলছি। এটা হচ্ছে এলপিপির নিয়মটা জেনারেল নিয়ম বলছি, সাথে সহজ নিয়মটা বলছি। সহজ নিয়মটা মনে রাখবে। তাহলে এখানে x1 এর সহগ কত? 1।
x2 সহগ 1, x3 সহগ 1, x4 এর সহগ 0 থাকে। লিখেছি পরপর? কি লেখা হয়েছে না হয়নি? পরেরটার ক্ষেত্রে কত হবে? সেকেন্ড রো এর ক্ষেত্রে সেকেন্ড কনস্ট্যান্টের কোএফিসিয়েন্টগুলো 3 1 0 0 লিখেছি। 3 1 0 সরি 1 লেখা হয়েছে। কি বলো, বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এবারে ডান দিকে ফার্স্ট রো এর ডান দিকে কত আছে? ফার্স্ট রো এর ডান দিকে কনস্ট্যান্ট কত আছে? কনস্ট্যান্টের কনস্ট্যান্ট কত আছে? 1। কোন রোতে আছে? ফার্স্ট কনস্ট্যান্টে। তার মানে একটাকে এইখানে লিখবো না এখানে লিখবো? উপরে লিখতে হবে। বোঝা গেল? কার ঘরে লিখবে? বি এর ঘরে। আমরা সবসময় পড়েছিলাম না এ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বি ম্যাট্রিক্সে পড়েছিলাম। বিটা কি ছিল? কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তার মানে যেদিকে কনস্ট্যান্ট থাকে, অ্যাকচুয়ালি বি এখানে কি 1 চাই, তাহলে ফার্স্ট রো বরাবর 1 লিখবো আর সেকেন্ড রো বরাবর কত লিখবো? বলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট সম্পর্কে কারো কোনো অসুবিধা আছে কি? ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই? তাহলে যে কোনো স্ট্যান্ডার্ড ফর্মে থাকে না কেন, আমি যতদূর লিখলাম ততদূর লিখতে পারবে তো, না অসুবিধা হবে? বলো, পারা যাবে তো? এইবারে এই ঘরটা একটু সাজাবো। এই ঘরটা সাজানোর ক্ষেত্রে কি করতে হবে একটু বলি। এইটা কি একটা ম্যাট্রিক্স, কোনটা দেখবো আমি? এইটা দেখবো না, বি ঘরটা দেখবো না, আমি জাস্ট এই যে A1 A2 ঘরটার ভিতরে এটাকে বলবো বেসিস টেবিল। কি বলবো? এই বেসিস টেবিলে দেখবো ইউনিট ম্যাট্রিক্স আছে কিনা। তাহলে এটা কটা রো আছে? কটা রো আছে? দুটো রো। তাহলে ইউনিট ম্যাট্রিক্স পেতে গেলে স্কোয়ার ম্যাট্রিক্স পাই না ইউনিট ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স কি হয়? বর্গাকার ম্যাট্রিক্স আকারে হয়তো, নাকি আয়তাকার আকারে? বর্গাকার। তার মানে এটা দুটো রো আছে। তারপর 2 × 2 এর ইউনিট ম্যাট্রিক্স আমরা দেখব কোনখানে আছে। বলতে পারবে 2 × 2 এর ইউনিট ম্যাট্রিক্স? ইউনিট ম্যাট্রিক্স মানে কি কেউ বলতে পারবে? 1 0 0 1। এই যে এটা কত অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স? 2 অর্ডারের। কেন কি এখানে দুটো রো আছে, তাই 2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স আমরা এই পজিটিভ যে টেবিল, এই টেবিল থেকে আমরা দেখব কোনখানে আছে। কোনখানে আছে কেউ বলতে পারবে? এই যে এইখানে আছে। ঠিক আছে, কি বুঝতে পারলে কিনা? কোনটা? মন দিয়ে শোনো, এখানে এইটা যাচাই করা খুব ইম্পর্টেন্ট। এইটা আমরা ইউনিট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। সাপোজ ধরো এখানে 1 0, এখানে যদি 0 1 থাকতো তাও হতো, তখন কি লিখবো? এটা 1 0 আর এটা 0 1, মানে এইটা আর এইটা মিলে ইউনিট ম্যাট্রিক্স হয়েছে। যাক, এখানে পাশাপাশি আছে, পাশাপাশিও ইউনিট ম্যাট্রিক্স থাকতে পারে, আবার এইখানে একটা এখানে একটাও থাকতে পারে, এটা কোনো ম্যাটার করবে না। কি বললাম বোঝা গেল? এইবারে বলো এই ইউনিট ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর 1টা কার নিচে আছে? কি বললাম বোঝা গেল? কি বললাম আমি আবারও বলি, পজিটিভ বেসিসে যে পজিটিভ বেসিস টেবিলে যে ইউনিট ম্যাট্রিক্সটা পেয়েছো, সেই ইউনিট ম্যাট্রিক্সের ফার্স্ট 1টা ফার্স্ট রো এর কোন কার নিচে আছে, মানে কোন বেসিক ভেক্টরের নিচে আছে? কি বললাম বোঝা গেল? এখানে কি 1 0 0 1, আর ফার্স্ট রো এর ইউনিট ম্যাট্রিক্সের 1টা কার নিচে আছে? কি বুঝতে পারলে? এইবারে এটা কার নিচে আছে? A3। কারণ আমি এখন ফিল আপ করবো কি কোনটা, আমি এখানে কার দেখছি ফার্স্ট রো এর উপরে দেখছি, মানে আমাকে ওইখানে কার ফিল আপ করতে হবে? ফার্স্ট রো এর উপরেই ফিল আপ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এইখানে কি লিখবো? A3 বেসিস, বি ফর বেসিস, A3। তাহলে এক্স বি কী হবে? A3-র বেসিস ভেরিয়েবল। A3-র বেসিক ভেরিয়েবল কত হবে বলো? আমরা পড়েছি x1 এর বেসিক ভেক্টর A1, তাহলে A1 এর বেসিক ভেরিয়েবল কত? x1। তাহলে A3-র বেসিক ভেরিয়েবল কত? কি বোঝা গেল? এটা আবার এই সেকেন্ড রোতে হবে না, আমরা কার 1টা দেখছি? ফার্স্ট রো এর, তাহলে ফার্স্ট রোতে সাজাতে হবে। কি বুঝতে পারলে কিনা? এইবারে দেখবো A3-র উপরে এটা মানে কত? মানে এটা কত নিয়েছি? বি 3 নিয়েছি তো না, কত নিয়েছি বলো? মানে 3 আছে তো, বি এর মান 3 তো, তাহলে এখানে কত? C3। C3 মানে কত? C1 C2 C3 মানে কত? কারণ এত কিছু ভাবতে হবে না, এটা A3 গেছে মানে A3-র মাথায় যত আছে সেটা এর পাশে হয়েছে। ক্লিয়ার না? অসুবিধা আছে? সেকেন্ড, আমরা এবারে কি করব? এই যে সেকেন্ড রোটা আছে, সিমিলার অ্যাপ্রোচ, সেকেন্ড রো এর ইউনিট ম্যাট্রিক্সের 1টা কার নিচে আছে দেখব। সেকেন্ড রো ইউনিট ম্যাট্রিক্স এইটা পেয়েছি আমরা, এর 1টা কার নিচে আছে? A4। তাহলে এখানে কত লিখবো? করসপন্ডিং বেসিক ভেরিয়েবল x4, A4 এর মাথায় কত আছে? 0। ব্যাস, এইবারে আমরা করবো ZJ - C। বলো এতদূর অবধি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা? ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? ব্যাস, এটা একটু লিখে নাও।
এটা একটু ইয়ে করে দাও না, পজ করে দাও, দিয়ে আবার স্টার্ট করো, নাহলে একবার বন্ধ হয়ে যাবে। দেখবে আমরা একটি ক্যালকুলেশন করব, এই টেবিলটার ক্যালকুলেশন। কোনটা? এই যে জেড জে মাইনাস সি যে রোটা আছে, এই রোটা বার করব। কী করে বার করব একটু দেখে নাও আগে, তারপরে লেখা হবে। জের ভ্যালু যদি 1 বসাই, মানে এখানে কটা কালাম আছে? 4টা। তাহলে জের ভ্যালু কী কী বসবে? 1 বসবে, 2 বসবে, 3 বসবে, 4 বসবে। তাহলে এখানে হ্যালো, একটু পরে ক্লাসে আছি। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতে চাইছি আমি, যে এই যে টপিকটা এইখানে হবে, এটা হচ্ছে Z1 মাইনাস কী হবে? C1। কেন কি? J সমান 1 বসাচ্ছি। পরেরটার ক্ষেত্রে কত হবে? Z2 মাইনাস C2। তারপরেরটা কত হবে? Z3 মাইনাস C3। তারপরেরটা কত হবে? Z4 মাইনাস, কী বললাম ব্যাপারটা বোঝা গেল? প্রথমটা হচ্ছে Z1 মাইনাস C1, তারপরেরটা কি? J যদি 2 বসাই তাহলে Z2 মাইনাস C2। তারপরেরটা কী হবে? 3 বসালে Z3 মাইনাস C3। তারপরেরটা কী হবে? তাহলে আমাদেরকে এই, তোমরা কেউ লিখবে না ঘরের ভিতরে, এটা লেখা হবে না, আমি এটা বুঝিয়ে দেবো, কেউ লিখবে না। লিখে দিছ? আমি মানা করলাম তো, লিখতে মানা করলাম। দেখো এদিকে, এবারে ঠিক আছে, এবারে দেখো আমরা কি করে Z1 মাইনাস C1 বার করবো। এটা দুটি প্রসেস বলবো, একটা জেনারেল নিয়ম আর একটা শর্টকাট মেথড। তো Z1 আগে বার করব। Z1টা কী করে বার করব? দেখো, Z1 মানে কি? কোন কালামের সাপেক্ষে নেব? ফার্স্ট কালাম। Z2 মানে সেকেন্ড কালাম। Z3 মানে থার্ড কালামের সাপেক্ষে নেব, এবং Z4 মানে ফোর্থ কালামের সাপেক্ষে নেব। তাহলে দেখো, Z1 মানে হচ্ছে গিয়ে প্রথম কালামের সাপেক্ষে কি করব? দেখো, এর সাথে এর গুণ, মনে শোনো, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, উভয় যোগফল। তার মানে কত হবে? 1 গুণিত 0 প্লাস কত? 3 গুণিত 0। এটার ভ্যালু কত? এটা কার মান? তোমরা আবার Z1 এর মান বার করতে গিয়ে এই একের সাথে 0, এই একের সাথে 0 করবে না, ভ্যালু 0ই হবে। কিন্তু এটা যদি 0 না থাকতো তখন তো ভ্যালুটা আলাদা বেরিয়ে যেত, তাই না? তাই যে কালামের সাপেক্ষে করবে, সেই কালামের উপর দিয়েই, সেই কালামের উপরে যে এলিমেন্ট আছে করসপন্ডিং, তাদের সাথে গুণফলটা করতে হবে। গুণ করে কী বার করতে হবে? যোগ করতে হবে। এটাকে আমরা কী বলছি? Z1। কী বলছি? আর C1 মানে কত গো? 2। তাহলে Z1 মাইনাস C1 মানে কত হবে? 0 মাইনাস 2 মানে কত? মাইনাস 2। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি? মাইনাস। এটা শর্টে কী করে করবো? এটা তো জেনারেল হয়ে গেল। শর্টে কী করে করবো? এই কালামের উপর করবো তো, 1-এর সাথে 0, 3-এর সাথে 0 যোগ করবে, 1-এর সাথে 0 গুণ করবে আগে, 3-এর সাথে 0 আগে গুণ করবে, গুণ করার পরে যোগ করবে, যোগ করে এই কালামের মাথায় যেটা আছে সেটা বিয়োগ করবে। তার মানে কি? 1 0 0 প্লাস 3 0 0 মাইনাস 2। তার মানে 0 প্লাস 0 মাইনাস 2 অর্থাৎ মাইনাস 2। কী বললাম বোঝা গেল? তাহলে পরেরটার ক্ষেত্রে কত হবে? ঠিক কীভাবে? আমি আবারও বলছি, পরেরটার ক্ষেত্রে থার্ড কালাম দেখলে হবে না, যে কালামের উপর করব সেই কালামটাই দেখতে হবে। এর সাথে কখনো আবার এই 1 গুণ করতে যাবে না, বা এই বিটারও এলিমেন্ট গুণ হবে না। সবসময় কার? এই সিবি কালামের সাথেই গুণ হবে সবসময়, এটা মাথায় রাখবে। তাহলে 1-এর সাথে 0, এই 1-এর সাথে 0 যোগ করলে কত? প্রথমে 1-এর সাথে 0 আগে গুণ করবে, 1-এর সাথে 0 গুণ করবে, যোগ করলে কত হচ্ছে? 1 0 0 প্লাস 1 0 0 মানে 0। সেটা থেকে এটুর মাথায় যা আছে সেটা বিয়োগ করতে হবে, অর্থাৎ -3। আমি আবারও বলছি, Z3 সাপেক্ষে একটু বলে দিই, যে বরাবর তুমি কালামটা নিচ্ছ সেই বরাবর এলিমেন্টের সাথে সিবির কালামগুলোকে পরস্পর রেসপেক্টিভলি গুণ করতে হবে, বা করসপন্ডিং গুণ করতে হবে। আবার কেউ এটাও করবে না, এই 0টার সাথে এই 0টা গুণ, এটা সেকেন্ড রোতে আছে, তার মানে সিবির সেকেন্ড রোতে দেখতে হবে, তুই ফার্স্ট রোয়ের সাথে গুণ করতে যাবে না। বোঝা গেল? এই জিনিসগুলো ভুল হয়, সেগুলো বারবার বলছি, নোটিশ করবে। তাহলে এই 1-এর সাথে কত গুণ হবে? সিবির কোন এলিমেন্ট গুণ হবে? ফার্স্ট রোয়ের এলিমেন্ট, অর্থাৎ 1 × 0 প্লাস কত? 0 × 0। যা রেজাল্ট বেরোবে সেটা থেকে কত বিয়োগ করবো? A3-র উপরে যা আছে, বা ওই কালামের উপরে যেটা আছে। তার মানে 0 - 0 অর্থাৎ 0। এটাও যদি করো একইভাবে, এটা হচ্ছে 0। বলো, বুঝতে পেরেছ? দাঁড়াও, এইবারে যেটা করবো,
আর এত শর্টে করতে যাবে না। এবার এত শর্টে করতে গেলে আরও অসুবিধা হয়, মানে সিবি যে সবসময় জিরো থাকবে তার তো কোনো মানে নেই, তাই না? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো থাকবে না, এগুলো সহজ অঙ্ক, এগুলো পরীক্ষায় পড়বে। আচ্ছা, এইবারে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস করতে হবে, জেড জে মাইনাস সি জে বার করা সবার হয়ে গেল, বার করতে পারবে আশা করি। এবারে জেড জে মাইনাস সি জে যেটা সব থেকে ছোট্ট মান, জেড জে মাইনাস সি জিরো, এটা এর মধ্যে সব থেকে মোর নেগেটিভ টার্ম কোনটা আছে, সব থেকে ছোট্ট নেগেটিভ টার্ম -2 না -3, 0 0 তো হবে না, তাহলে এদের মধ্যে সব থেকে ছোট নেগেটিভ টার্ম কোনটা আছে, -3। তাহলে এই -3টা আমার ভিতরে ঢুকবে, বুঝতে পেরেছ? -3টা কি হবে, অর্থাৎ -3টা কার উপর আছে, এই কার নিচে আছে, a2-র নিচে। সো a2টাকে আমরা বলবো এন্টারিং ভেক্টর। কি বলবো? a2টাকে আমরা বলবো এন্টারিং ভেক্টর। এটাকে আমরা কি বলবো বলো? এটাকে আমরা বলবো, যদি ছোট্ট করে একটু লিখে নিই, এটাকে আমরা বলবো এন্টারিং ভেক্টর। বোঝা গেল? এটাকে আমরা কি বলবো, এন্টারিং ভেক্টর। হয়েছে? তার মানে কি, আমার এই ঘরটাতে কজন আছে, দুজন আছে। কে কে? a3 আর ঘরে দুটো চেয়ারেই দেওয়া আছে। বোঝা গেল? এবারে a2 বলছে আমি ওই ঘরে ঢুকবো, a2 কি বলছে, আমি ওই ঘরে ঢুকবো। কে ঢুকবে সেটা কিভাবে যাচাই করবে, জেড কে মাইনাস সি জে, যেটা সবদিকে নেগেটিভ বা সবদিকে যেটা ছোট সেটা ঢুকবে ভিতরে। এবারে ঘটনার বিষয়, এখানে দুটো চেয়ার আছে, যেই ঢুকুগুলো কেন সে চেয়ারেই বসবে। তাহলে a2 a3 a4 আছে, আমার a2টা ঢুকছে। ঢুকতে গেলে একজনকে তো বেরোতে হবে, না হলে তো ওই দুটো চেয়ারে তো 3জন বসা যাবে না, ওভারল্যাপ করা চলবে না, আলাদা আলাদা সিঙ্গেল চেয়ার আছে, আলাদা আলাদাভাবেই বসতে হবে। তার মানে দুজনের জায়গা 3জন ঢুকবে না, তার মানে এই a3 আর a4 এর মধ্যে যে কোনো একজনকে বাইরে বেরোতে হবে। কি বললাম, বোঝা গেল? বলো, ব্যাপারটা বুঝতে পারলে কিনা? এবারে a2, এই যে দুটো ঢুকেছে, কোনটা ঢুকলো এখন, a2 ঢুকেছে। কোন দুটো আগে থেকে ঢুকেছিল, a3 a4, তো a2টা ঢুকবেই। তাহলে আমার কোন দুটোর মধ্যে একটা বাদ যাবে, a3 a4 এর মধ্যে, অর্থাৎ a3 a4 এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল আমার রুমের বাইরে বেরিয়ে যাবে। সেটা কে বেরোবে সেটা ডিসাইডেড করবে মিন রেশিও। সেটা কে ডিসাইডেড করবে, কীভাবে ডিসাইডেড হবে সেটা বলি। এন্টারিং ভেক্টর কোন কলাম বরাবর আছে, এন্টারিং ভেক্টর কোন কলাম বরাবর আছে, a2। অর্থাৎ কে ঢুকবে, এই কে বেরোবে ভেক্টরটা, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এন্টারিং ভেক্টরের কলামের উপর। তার উপর ডিপেন্ড করবে। তাহলে এন্টারিং ভেক্টরের কলাম তো আর এটা নয়, বা এটাও নয়, বা এটাও নয়, আছে কি? তাহলে এন্টারিং ভেক্টরের কলাম কোনটা, এইটা। এখন আমার বি এর প্রয়োজন আছে। মিন রেশিওটা কি, এই বি এর এলিমেন্ট বাই এন্টারিং ভেক্টরের কলামের এলিমেন্ট ভাগ করব। তার মানে কত হবে, 1/1। কত হবে, 1, মানে 1/, এই একটা নয়, আবার এই একটাও নয়, আর এই শূন্যটাও নয়। কোনটা ভাগ করবে, যেটা এন্টারিং ভেক্টরের রো, মাথায় রাখো, যেটা এন্টারিং ভেক্টরের, সরি এন্টারিং ভেক্টরের কলাম যেটা, সেটার উপরেই কাজটা হবে। এন্টারিং ভেক্টরের কলাম যেটা, সেটার উপরেই কাজটা হবে, অন্য কোনো কলামের উপর কিন্তু কাজটা করবে না। তাহলে এটা কত, 1/1 মানে কত, 1। পরেরটার ক্ষেত্রে কত হবে, 4/3 নয়, 3 কি এন্টারিং ভেক্টরের কলাম, তাহলে 4/, কত হবে, করসপন্ডিং 1, অর্থাৎ 4/1 মানে কত, 4। এবারে বলো তো, এই রেশিও মানে কি, ভাগ বলতো। তাহলে রেশিওটা নিয়ে নিলাম। তাহলে রেশিওটা কীভাবে কনস্ট্রাক্ট করলাম, যেটা এন্টারিং ভেক্টরের কলাম আর যেটা বি আছে, এই বি এর সাথে এন্টারিং ভেক্টরের কলামের রেশিওটা বার করব। সেটা মিনি রেশিও করসপন্ডিং স্থান অনুযায়ী লিখবো, তাই তো? মানে এই একটা নিশ্চয়ই সেকেন্ড রোতে লেখা যাবে না, বা এই চারটা কখনো ফার্স্ট রোতে লেখা যাবে না, যে যার পজিশনে সেটা লিখতে হবে। বলো, এতটুকু বুঝতে পেরেছো? এইবারে আমরা যেটা করব, এখানে রেশিওটা কি বলেছে, রেশিওটা কি বলেছে, মিনিমাম। তার মানে 1 আর 4-এর মধ্যে মিনিমাম রেশিও কোনটা, 1 আর 4-এর মধ্যে মিনিমাম রেশিও কোনটা, অর্থাৎ আমার এখানে কোনটা বেরোবে, ফার্স্ট রোটা বেরিয়ে যাবে। ফার্স্ট রোয়ের সমস্ত এলিমেন্ট বেরোবে না, ফার্স্ট রোটা বেরোবে। মানে ফার্স্ট রোতে কোন আর্টিফিশিয়াল, কোন বেসিস ভেক্টর কন্টেন্ট করেছিল, দ্যাটস ওয়াই a3 এখানে থেকেছে ফার্স্ট রোতে, তার মানে a3টা বেরিয়ে গেল। এই যে a3 বেরোলো, এটা ডিসাইডেড করলাম, এটাকে আমরা বলছি ডিপারেচার ভেক্টর। কি বলছি, ডিপারেচার ভেক্টর। কি বুঝতে পারলে? আমি আবারও বলছি, যেটা এন্টারিং ভেক্টর
যেটা এন্টারিং ভেক্টর কিভাবে আমরা নেব, এন্টারিং ভেক্টরটা কিভাবে পাবো, জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশন করার পরে ওই রোতে যেটা সবথেকে ছোট্ট ভ্যালু সেইটা আমার ভিতরে ঢুকবে, অর্থাৎ ওর করসপন্ডিং যে বেসিস ভেক্টরটা আছে সেটা ভিতরে ঢুকবে, অর্থাৎ ওইটাই ওই যে বেসিস ভেক্টরের যে কালাম ওইটাকে আমরা কি বলবো এন্টারিং ভেক্টর কালাম। এইবারে আমার এখানে যে কোনো একটাকে বেরোতে হবে, কিভাবে বেরোবে সেটা ডিসাইডেড করবে স্মল বি এর কালাম এবং এন্টারিং ভেক্টরের যে কালাম তাদের করসপন্ডিং স্থান অনুযায়ী রেশিওর উপর। সেই রেশিওটা বার করার পরে আমরা ওই রেশিওর মধ্যে যেটা সবথেকে ছোট্ট রেশিও সেটা আমার বেরিয়ে যাবে। সেটা বেরোনো মানে পুরো এখানে কোনটা বেরোচ্ছে ফার্স্ট রো, তার মানে ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলো বেরোবে না, ফার্স্ট রোতে অবস্থিত যে বেসিক ভেক্টর আছে সেটা আমার কিন্তু বাইরে বেরিয়ে গেল। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনটা বাইরে বেরোবে বলো, এ থ্রিটা বাইরে বেরিয়ে গেল। তার মানে এখানে কোনটা ডিপারেচার ভেক্টর হলো, এ থ্রিটা। এন্টারিং ভেক্টর কোনটা কি বললাম বোঝা গেল? তাহলে এ থ্রিটা ডিপারেচার ভেক্টর, এ থ্রিটা হচ্ছে ডিপারেচার ভেক্টর আর এ টুটা এন্টারিং ভেক্টর। মন দিয়ে শোনো, এদিকে একটু দেখবে, এ থ্রিটা বেরোচ্ছে মানে এই বরাবর বেরিয়ে গেল, এ টুটা ঢুকছে, তাহলে বলো তো এখানে একটা এরকম জিনিসটা হচ্ছে, এ থ্রিটা বেরোচ্ছে এ টুটা ঢুকছে, তাহলে এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট থাকছে না, পাওয়া যাচ্ছে। যদি ছবিটা আমার এখানে আঁকলে প্রবলেম হবে, আমি অঙ্কটা করতে পারবো না। তাই এটা ধরো ফার্স্ট রো, এটাকে আমি ফার্স্ট রো ধরলাম, আর এটা আমার কি আছে এন্টারিং ভেক্টর, এদিকে চলে গেল। তাহলে এখানে কমন পোর্শন কোনটা, এটাই তো ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে এখানে কমন পোর্শন কোনটা হবে বলো রাজেশ, কোনটা হবে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না কেউ? আরে বাবা এইটা তো বেরিয়ে গেল, এইটা তো ঢুকে গেল, তাহলে কোন ওয়ানটা, এই ওয়ানটা না এই ওয়ানটা? উপরের ওয়ানটা। কি এরকম করে যেটা উপরের ওয়ান সেটাকে আমাকে গোল এই দিয়ে মানে একটা চারকোনা আঁকা হবে। এইটাকে এই এলিমেন্টটাকে আমরা বলবো কি এলিমেন্ট, কি বলবো কি এলিমেন্ট, এটাকে আমরা কি বলবো বলো, কি এলিমেন্ট। এটাকে আমরা কি বলবো বলো, কি এলিমেন্ট। এটাকে আমরা কি বলবো, কি এলিমেন্ট। বুঝে গেছে তো? চলো লিখো, এটা পদ দিয়ে দেবো। আচ্ছা, এইবারে যেটা বলছিলাম আমরা জেড জে মাইনাস সি জে প্রথমে কি করলাম, জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশন করলাম, যেটা নন নেগেটিভ এই সরি যেটা সবথেকে ছোট্ট সেটা নিলাম এন্টারিং ভেক্টর, তাই তো? যেটা সবথেকে ছোট্ট সেটা নিলাম এন্টারিং ভেক্টর, সেই এন্টারিং ভেক্টরের কালামটা নিলাম, অর্থাৎ এন্টারিং ভেক্টরের ক্ষেত্রে যে বেসিসটা আছে সেটা আমার কি হলো বাইরে বেরিয়ে গেল, তাই তো? তার মানে কোনটা সরি ভুল বলছি, এন্টারিং ভেক্টর কত এখানে এ টুটা ভিতরে ঢুকবে, তাহলে কোনটা বাইরে বেরোবে সেটা ডিসিশন দেবে কিভাবে, সেটা ডিসিশন দেবে বি এবং এন্টারিং ভেক্টরের যে কালাম, সেই বি এবং এন্টারিং ভেক্টরের কালামের করসপন্ডিং স্থান অনুযায়ী রেশিওটা, সেই রেশিওটার মধ্যে যেটা সবথেকে ছোট্ট, সেই যেটা সবথেকে ছোট্ট অর্থাৎ যেটা মিন রেশিও, সেই রোয়ের অবস্থিত, সেই রোতে অবস্থিত কি বেসিক ভেক্টরটা বেরিয়ে যাবে, অর্থাৎ সেটাকে আমরা কী নাম দেবো, ডিপারেচার ভেক্টর। ব্যাস, এইবারে ডিপারেচার ভেক্টর এবং এন্টারিং ভেক্টরের মধ্যে যেটা আমাদের কমন পোর্শন, সেই কমন পোর্শন বা ইন্টারসেকশন পোর্শন সেটাকে আমরা বলবো কি এলিমেন্ট। কি বলবো, কি এলিমেন্ট। অর্থাৎ আমরা কি শিখলাম, কি এলিমেন্ট অবধি সম্পূর্ণটা ক্লিয়ার হলো। এবারে ধরো আমি আরেকটা কথা বলি, যদি ধরো চারটা বেরোতো তাহলে এখানে কি এলিমেন্ট কত হতো, এই একটা হতো, মানে এই ওয়ান মানে এই ওয়ানটা নয়। আমি আবারও বলছি, ধরো এন্টারিং ভেক্টর এটা হলো, মনে দিয়ে শোনো, এন্টারিং ভেক্টর এটা হলো আর ডিপারেচার ভেক্টর এটা হলো, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট কত হবে, ইন্টারসেকশন পয়েন্ট, বুঝতে পারলে না? এইটা এন্টারিং ভেক্টর হচ্ছে, এইটা ডিপারেচার ভেক্টর, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট কোনটা হবে, কি বার করতে পারবে তো? ইন্টারসেকশন পয়েন্ট কি এলিমেন্ট অবধি বার করা যাবে তো? এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এতদূর কমপ্লিট করার পরে ছকটা এক্সটেনশন করব। কিভাবে করব আগে দেখো, আমরা সিবিবি এক্সবির ঘরটা কেটে দিলাম, হয়েছে? সিবিবি এক্সবির ঘর কেটে দিলাম। এইবারে এখানে যেটা করব, সিবি ঘরটা লিখবো না, কার লিখবো, বি আর এক্সবির ঘরটা লিখবো। তাহলে বিতে এখন কোনটা বেরিয়ে গেছে, A3 বেরিয়ে গেছে, তাহলে A3 রিপ্লেসে কি আসবে, তাহলে এখানে কি লিখবো, A2। কেন A2 লিখছি আমি, কেন এখানে A2 লিখলাম না, এখানে কেন A2 লিখলাম না? সেকেন্ড পয়েন্টে মানে এইখানে এই এরপরে এর জায়গায় A2 লেখা চলবে না, কেন?
কারণ আমার যে পজিশন থেকে বেরিয়েছে, আমার যে চেয়ারে লোকটি বসেছিল উঠেছে, দাঁড়িয়ে বেরিয়ে গেছে, আমি কিন্তু যে ঢুকবে সে ওই চেয়ারেই বসবে। অর্থাৎ তাহলে আমার এখানে A3 বেরিয়েছে, তাই A3 পজিশনের পরিবর্তে A2 ঢুকছে, যেহেতু A2 ওখানে বসবে। তাহলে A4 কোনখানে থাকবে? যা ছিল সে তো কোথাও বেরোয়নি, সে ওখানে মানে উঠেনি, সে ওখানেই ছিল, ওখানেই রইল। এবারে A2-র করসপন্ডিং বেসিক ভেরিয়েবল এখানে লিখি কত? x2। A4-এর করসপন্ডিং বেসিক ভেরিয়েবল কত? লিখে দিলাম। এইবারে এইখানে কি লিখি? এইখানে কি লিখি? সর্বদা A3-র উপরে যেটা থাকে সেটা লিখেছিলাম, A4-এর উপরে যেটা থাকে সেটা এখানে লিখেছিলাম। তাহলে এখানে কি আছে? A2। A2-র উপরে কত আছে? তাহলে আমি এখানে কত লিখবো? 3। কি বললাম বোঝা গেল? এইবারে এইটা কত? A4। A4-এর উপরে কত আছে? 0। এইটা আমি লিখলাম, হয়েছে। এইবারে আমি কি করবো? ছকটা টেনে দেবো। এইবারে ছকটা টেনে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, মেইন জিনিস, অপারেশন করতে হবে। বলি, আমার প্রথমে এখানে কি এলিমেন্ট কার কোন রোতে আছে? আগে কি এলিমেন্টটা কোন রোতে আছে? 1-এ না 2-এ? হ্যাঁ, সেকেন্ড রোতে আছে। কোন রোতে আছে? কি এলিমেন্টটা কোন রোতে আছে? কালাম দেখবে না, কোন রোতে আছে বলো। ফার্স্ট রোতে আছে। শোনো মনে যাবে, কি এলিমেন্টটা কোন রোতে আছে? তাহলে আমি প্রথম কথা আগে অপারেশনটা করব কার উপর? ফার্স্ট রোয়ের উপর। বোঝা গেল? কি অপারেশন করব? যদি আমার, তার আগে বলি, যদি কি এলিমেন্টটা সেকেন্ড রোতে থাকতো তাহলে আমি আগে সেকেন্ড রোয়ের অপারেশন করতাম। কি বললাম বুঝে গেল? তাই কি এলিমেন্টটা যে রোতে থাকবে পরের টেবিলে আগে সেই রোয়ের অপারেশনটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইবারে বলি, কি এলিমেন্টের অপারেশন, মানে এখানে কি এলিমেন্ট কোন রোতে আছে? ফার্স্ট রোতে। তাহলে অপারেশনটা ফার্স্ট রোয়ের সাপেক্ষেই হবে। কোন রোয়ের সাপেক্ষে হবে? বলি, কি এলিমেন্টটাকে 1 করতে হবে। 1 কত করতে হবে? তাহলে এখানে কত আছে? আর 1 করার দরকার আছে। আমি এবারে আসছি, এইখানে আমার কি এলিমেন্টটা 5 আছে। সাপোজ ধরো কি এলিমেন্টটা কত আছে? তাহলে আমার এখানে এইটা কি নতুন R1 ড্যাশ? এটা তো নতুন R1। আমি কার আগে অপারেশন করবো? R1-এর না R2? কেন R1-এর করবো? কি এলিমেন্টটা R1-এ আছে বলে। তাহলে R1 ড্যাশ সমান কি করবো? পুরাতন R1, এটা পুরাতন R1। এই R1-এর সাথে কত গুণ বা ভাগ করলে পরে 5টা 1 হবে। কত? 1-এর 5 দিয়ে সর্বদা গুণের চিন্তা ভাবনা করবে। কত গুণ করলে 5টা 1 হবে? 1-এর 5 হবে তো? তাহলে তখন আমরা কি লিখবো? R1 ড্যাশ সমান কত? 1-এর 5 R1। অর্থাৎ আমাদের টার্গেট কি এলিমেন্টটাকে কত করানো? 1 করানো। এইটা আমার পুরাতন রো। যখন আমরা নতুন রো লিখবো তখন সেক্ষেত্রে এই পুরাতন রোয়ের সাপেক্ষেই আমরা করব। কি বোঝা গেল না? নেই ক্লিয়ার না? অসুবিধা আছে? তাহলে আমার এখানে যদি 5 থাকে কত করবো? 1-এর 5 R1 করবো। যদি 7 থাকতো 1-এর 7 R1 করতাম। আমার টার্গেট কি এলিমেন্টটাকে 1 করা। তো এখানে কি আছে গো? এখানে কি আছে? 1 আছে। তাহলে কি আর আমাকে 1-এর 5 দিয়ে গুণ করতে হবে, না যেটা ছিল সেটাই রাখতে হবে? কোনটা গুণ করতে হবে না ওটাই রাখবে? আরে কি এলিমেন্ট 1 করার দরকার, একই তো আছে, হয়ে যাচ্ছে। তাহলে যদি একই করি মানে কি R1 ড্যাশ আর R1টা কি আছে? একই আছে, সেম আছে। তাহলে এইটা কত হবে? এখানে 1 ছিল 1 থাকবে, এই যেমন বরাবর আছে না সেই বরাবরই লিখবে। এই যে এখানে কত 1 আছে, তো এই একটা আবার এইখানে লিখতে যাবে না, ওই সোজা সোজা কালাম বরাবর 1। এখানে কত? 1, এই 1, এখানে কত? 1, এটা কত? ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। আমরা এবারে কি করব? কি এলিমেন্ট বাদ দিয়ে, মন দিয়ে শোনো, কি এলিমেন্টের পরের যে এলিমেন্টগুলো আছে, এখানে কটা এলিমেন্ট আছে? কি এলিমেন্টের পরে কটা আছে? কি এলিমেন্টের নিচে, পরের বলি নিচে, নিচে কটা আছে? একটা। তার মানে কেন একটা আছে? কারণ এখানে আমার দুটো রো আছে। কটা রো? দুটো। যদি 3টে রো থাকতো তাহলে দুটো এলিমেন্ট থাকতো। আবারও বলছি, এখানে কি এলিমেন্টটা প্রথম রোতে আছে, কি এলিমেন্টটা যদি সেকেন্ড রোতে থাকতো তাহলে আমি বলেছি নিচে, তার মানে নিচে তার এলিমেন্ট থাকে। তার মানে কি এলিমেন্টের উপরে বা নিচে, বোঝা গেল? এখানে তো উপরে নেই। যদি ধরো কি এলিমেন্ট এখানে নিচে থাকতো তাহলে আমার উপরের এলিমেন্ট প্রকাশ করতো। তাহলে কি এলিমেন্টের উপরে বা নিচে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে 0 করতে হবে। তাহলে কি এলিমেন্টের নিচে এখানে কটা এলিমেন্ট আছে? একটাই। এই একটাকে কত করতে হবে? কিভাবে করব? এর দুটো অপারেশন আছে। এক হচ্ছে নতুন রোয়ের সাপেক্ষে অপারেশন, আর একটা হচ্ছে পুরাতন রোয়ের সাপেক্ষে অপারেশন। দুটা যেটাই করো না কেন সেম রেজাল্ট দেবে।
ঠিক আছে, আমি পুরাতন রোয়ের সাপেক্ষেই অপারেশনটা করছি সহজ হবে। কি বললাম বোঝা গেল? না নতুন রোয়ের সাপেক্ষে করবো? পুরাতন রোয়ের সাপেক্ষে করি, বুঝতে পারবে। তাহলে এখানে দেখো এটা কি R2 ড্যাশ কি সব সময় কি এলিমেন্ট বাদে বাকি যার অপারেশন করবে সেই নতুন রো সমান পুরাতন রো থেকে বিয়োগ করবে। তারপরে R2 ড্যাশ সমান কি হবে? R2, মানে ধরো যদি R3 থাকতো তাহলে R3 ড্যাশ সমান আগে R3 লিখতে হবে। কি বললাম বোঝা গেল? অপারেশনটা এরকম কীভাবে, যে যেটা থাকবে আমার যার উপর অপারেশন করবে, যেটা নতুন রো নেবে তার পুরাতন রোটা আগে লিখতে হবে, ওর করসপন্ডিং পুরাতন রো। মানে এখানে নতুন রো কোনটা লিখছি? সেকেন্ড রোটা, তার মানে পুরাতন রো কত? R2। এই R2 থেকে কী করবো? পুরাতন অপারেশন করছি। এই R2 থেকে আমাকে পুরাতন রো মানে কি আছে, কি এলিমেন্টের রো, পুরাতন রো বলবো, বলাটা ভুল হবে, কি এলিমেন্টের রো যেটা আছে ওর উপর অপারেশন করতে হবে। ধরো এখানে আমার 3টে এলিমেন্ট আছে, আমি লিখছি এখানে, এটা ধরো 5 4 0 3 আছে, সাপোজ ধরো আমি লিখছি। তাহলে এখানে কি করবে? R2 ড্যাশ সমান কি লিখবে? এই একটাকে 0 করবে, এই একটাকে 0 করবে, R2 ড্যাশ সমান কত? R2 হলো, এই একটাকে 0 করবে কি এলিমেন্টের রো এর সাপেক্ষে, নট নিচেরটা, নিচেরটা নয়। মানে কি এই কি এলিমেন্টের উপর বা নিচে যত এলিমেন্ট আছে সবগুলোকে 0 করতে হবে। কোন অপারেশনের সাহায্যে? কি এলিমেন্টে অবস্থিত যে রোটা আছে সেই রোয়ের উপর বা সেই রোয়ের সাপেক্ষে অপারেশন করে 0 করতে হবে। তার মানে এটা কত হবে? 1 আছে, এটা কত আছে? 1। তাহলে এখানে কি লিখবো? 1 মাইনাস 1। তার মানে কি R2 ড্যাশ সমান কত? R2 মাইনাস R1। কি ব্যাপারটা বোঝা গেল? মানে আমি 4-এর সাপেক্ষে করব না, কার সাপেক্ষে অপারেশনটা করব? কি এলিমেন্টের রোয়ের সাপেক্ষে। মন দিয়ে শোনো, প্রথমটা তো আমার কি এলিমেন্ট মানে ওই রোয়ের সাপেক্ষে অপারেশনটা হয়ে গেল। বাদ বাকি যত অপারেশন করবে, বাদ বাকি যত অপারেশন হবে সব অপারেশন মানে কি নতুন রো সমান আগে পুরাতন রো দিয়ে কার সাপেক্ষে করবে? কি এলিমেন্টের রোয়ের সাপেক্ষে। এটা মন দিয়ে শুনো। তাহলে বলো তো যদি R3 আমার এখানে 4 থাকে তাহলে R3 ড্যাশ সমান কি লিখবো? R3 মাইনাস 4 R1। কি বুঝতে পারলে? কেন 4 থেকে আমরা এই কার সাপেক্ষে করবো? 4টাকে 0 করবো কার সাপেক্ষে? পুরাতন রো 4 এবং কি এলিমেন্টের রো 1, এদের বিয়োগফলের সাপেক্ষে করবো বা যোগফল বা যেমন অপারেশন হবে। তার মানে এখানে 4 থেকে আমরা কি করবো? এটাকে বিয়োগ করতে হবে এবং 4 থেকে 1 বিয়োগ করলে তো আর 0 হবে না। তাই কি এলিমেন্টের রোটাকে 4 গুণ করে 4 মাইনাস 4 করলে পরে 0 হবে। অর্থাৎ আমাকে সর্বদা মনে রাখতে হবে অপারেশনগুলো যেগুলো করবো একমাত্র কি এলিমেন্টের রো বাদ দিয়ে বাকি অপারেশনগুলো সর্বদা আমরা কি এলিমেন্টের রো এর সাপেক্ষে করব, না করব ওর উপরের রো, না করব ওর নিচের রো। নাহলে বলে স্যার আপনি তো উপরের রো করেছেন, পরের রো দেখে উপরের রো করছো, কি এলিমেন্টটা নিচের রোতে আছে, অঙ্ক মিলবে না। কি বললাম বোঝা গেল? হয়তো দেখা গেল তুমি 1 4 5 আছে, এখানে কি এলিমেন্টের রো আছে, তুমি কি করবে? তাহলে 4 মাইনাস 4 গুণিত 1 করে দিলে হবে কি? এই 4টাকে 0 করতে হবে কার সাপেক্ষে? এই 5-এর সাপেক্ষে করতে হবে, যেটা কি এলিমেন্টের রো। বলো বুঝতে পারলে কিনা? বোঝা গেছে তো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে কি করব? R2 ড্যাশ সমান R2 মাইনাস R1। বলো অপারেশন বুঝতে পেরেছো কিনা? কি বোঝা গেছে তো প্রদীপ? তাহলে এইদিকে দেখো, চলে আসো, বি দিকে শুরু করছি। 4 মাইনাস কত, তারপরে কত করসপন্ডিং, এই 3 মাইনাস এই 0 নয়, আবার ওর সোজাসুজি করসপন্ডিং স্থান। 3 মাইনাস 1 মানে কত? 2। 1 মাইনাস 1 মানে কত? 0। 0 মাইনাস 1 মানে কত? মাইনাস 1। 1 মাইনাস 0 মানে কত? 1। হয়ে গেল? কি বোঝা গেছে? আর কিছু নেই। এইবারে আমরা কী বার করবো? জেড যে মাইনাস 0। আমি আবার একবার বলছি, সংক্ষেপে শুনে নাও। এন্টারিং ভেক্টর, ডিপারেচার ভেক্টর, যেটা এন্টারিং হবে, যেটা ডিপারেচার হবে। ডিপারেচার এখানে A3 হচ্ছে, A3-র পরিবর্তে এন্টারিং ভেক্টর A2টা ঢুকে গেল। তাহলে আমি আগে প্রথমে কি করব? বি আর x3 পার্টটা করে নিলাম। A2 করসপন্ডিং x2, আমার A4 যা ছিল তার করসপন্ডিং x4 লিখে দিলাম। এবারে আমরা কি করব? A2-র উপরে যেটা থাকবে সেটা আমার সিবির ঘরে হয়, A2 সোজাসুজি। x4-এর উপরে যেটা থাকবে, A4-এর উপরে যেটা থাকবে কত? 0। এটা সোজাসুজি আমার সিবির ঘরে কত? 0 হয়ে গেল। এইবারে আমরা কি করব? এইবারে আমরা যেটা কি এলিমেন্ট পেয়েছি সেই কি এলিমেন্টটাকে 1 করতে হবে। কিভাবে করব? কোনো অপারেশনে কোনো রোয়ের সাপেক্ষে নয়, নিজের রোয়ের সাপেক্ষে 1 করতে হবে। বলেছি যদি 5 থাকতো এটা 1-এর 5 করে দিলে 1 চলে আসতো, 7 থাকলে 1-এর 7 করলে হতো, 9 থাকলে 1-এর 9, 6 থাকলে 1-এর 6, এরকম করে গুণ করে আমাদেরকে ফার্স্ট টার্গেট হচ্ছে কি এলিমেন্টটাকে 1 আনা। তাহলে কি এলিমেন্টটাকে 1-এ নিয়ে এলাম। R1 ড্যাশ সমান কত? R1 হয়ে গেল।
ঠিক আছে। এইবারে কি এলিমেন্ট বাদ দিয়ে বাকি কি এলিমেন্টের নিচে বা উপরে এলিমেন্টগুলোকে কি করতে হবে, জিরো করতে হবে। কার সাপেক্ষে? কি এলিমেন্টের রো এর সাপেক্ষে, অন্য কোনো রো এর সাপেক্ষে করা যাবে না। তাহলে কি এলিমেন্টের নিচের এলিমেন্ট কত আছে? 1 আছে এখানে, এই 1 থেকে 0 করব, অর্থাৎ এটা আমার কোন নাম্বার রো? সেকেন্ড রো। তাহলে আমি এখন কি করব, সেকেন্ড রো থেকে বিয়োগ করব বা সেকেন্ড রো এরটাকে আমরা অপারেশন করব। ফার্স্ট রো, এখানে ফার্স্ট রোতে যেহেতু কি এলিমেন্ট আছে তাই ফার্স্ট রো এর সাপেক্ষে বা কি এলিমেন্টের রো এর সাপেক্ষে আমরা অপারেশন করে কি এলিমেন্টের নিচের এলিমেন্টটাকে কত করব, জিরো করব। মাথায় রাখতে হবে যখন টেবিলটা তৈরি করবে তখন আগে কি এলিমেন্টের রোটা যে পজিশনেই থাকে না কেন আগে সেই পজিশনে কি এলিমেন্টের রোটাকে লিখে নিতে হবে। ধরো এখানে কি এলিমেন্ট ফার্স্ট রোতে আছে, যদি কি এলিমেন্ট এখানে সেকেন্ড রোতে থাকতো তাহলে কি আমি এখানে ফার্স্ট রোটা লিখতে পারতাম নতুন টেবিলে? আগে আমাকে সেকেন্ড কলামটা লিখি, সেকেন্ড রোটা লিখতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এইবারে আমরা কী বার করবো, জেড জে মাইনাস সি জে। কীভাবে বার করবো একটু দেখতে হবে, বলো কীভাবে? 3 ইন্টু 1 প্লাস কত 2 ইন্টু 0 মানে কত, মাইনাস কত, 3 মাইনাস কত, 3 মাইনাস কত, 3 মাইনাস মাইনাস 2। আচ্ছা ভাই এটা বলো তো এইটা মানে কি, কেউ লিখবে না, এইটা মানে কি, 1 মিনিট, এইটা মানে কি, এইটা মানে কি Z1 মাইনাস C1, ঠিক তো? Z1 মাইনাস C1 তো। এদিকে দেখো Z1টা কত বলেছিলে, ঠিক বলেছো, বলো 1 গুণিত 3 প্লাস কত 0 গুণিত 2 মানে কত, 3 প্লাস 0 মানে কত 3। C1 মানে কত, C1 মানে কত, আবারও বলছি C1 মানে কত, বলো ভালো করে, মাইনাস 2। C1 মানে মাইনাস 2 না শুধু 2? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি, এটা কি, এটা কি ছিল? এই যে অনেকে তো ভুল করে লিখে দিয়েছিলে Z1 মাইনাস C1 লিখেছিলে তো, এটা কি C1 প্রকাশ করে? তাহলে সবাই এটা কেন করলে? ভুলটা কোন জায়গায় হয় বুঝতে পারলে? এটা কি C1 না Z1 মাইনাস C1? তাহলে এটা কি করে তুমি C1 করবে? C1 করা যাবে? করা যাবে না। তাহলে এখানে C1টা কত হবে, Z1 মাইনাস C1 মানে হচ্ছে 3 মাইনাস 2 মানে কত 1। অর্থাৎ আমরা ZJ মাইনাস CJ যাই করি না কেন বিয়োগ ফলটা সর্বদা আমাকে CJ এর রো থেকে নিতে হবে, এইটার উপর নেবে না। তুমি ভাবছো স্যার বলেছেন উপরের দিকে বিয়োগ করতে পারে, বা উপরে কার উপরের থেকে বিয়োগ করতে বলেছিলাম? আর্টিফিশিয়াল ভেক্টরের উপরের দিকে। এখানে কি আর্টিফিশিয়াল ভেক্টর A1 আছে? তাহলে A1 এর উপর মানে কোনটা, এটাই তো প্রকাশ করে, এটা কি প্রকাশ করছে এর উপর? কি বললাম বোঝা গেল? তাহলে এইটা কিন্তু সর্বদা কী হবে, Z1 মাইনাস C1 হবে, এটা কখনোই C1 নয়। তাই কি করবে, 3 গুণিত 1 প্লাস 2 গুণিত 0 মানে কত 3, সেটা থেকে আমরা বিয়োগ করব কি A1 এর উপরের এলিমেন্ট। তাহলে কত হচ্ছে বলো, কত হচ্ছে 1। তারপরেরটা কত হবে, 3 গুণিত 1 প্লাস 0 গুণিত 0 মাইনাস এই 3টা, তার মানে এটা কত 0। তারপরেরটা কত হবে, 3 গুণিত 1 3, 0 গুণিত মাইনাস 1 মানে 0, 3 মাইনাস 0 মানে কত 3। তারপরেরটা কত হবে, আসবে তো নাকি? আসছে। আমার টার্গেট কি, অপটিমালিটি কন্ডিশনের টার্গেট কি, ZJ মাইনাস C। আমি কেন এই টেবিলটা করলাম, কারণ আছে। এই টেবিলটা করলাম এই কারণে, এখানে কেন একটা এক্সটেনশন করা হলো, এর একটা অপটিমালিটি কন্ডিশন আছে। অপটিমালিটি কন্ডিশন মানে কি, মানে হচ্ছে এই টেবিলটা তখনই আমরা শেষ করব যে প্রান্তে ZJ মাইনাস CJ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, মানে কি পজিটিভ চলে আসবে, মানে নন নেগেটিভ আসবে। যে প্রান্তে, টেবিলের যে প্রান্তে ZJ মাইনাস CJ নন নেগেটিভ বা 0 অথবা 0 থেকে বড় আসবে, সেই প্রান্তেই আমরা টেবিলটাকে শেষ করে দেবো, আর এগোবে না। আমরা যদি এখানে কি শেষ করতে পারতাম, এখানে শেষ করতে পারতাম না। কেন? কারণ এখানে ZJ মাইনাস CJ 0 থেকেও ছোট ছিল। আমরা কোনখানে করব, যে ZJ মাইনাস CJ রোতে, যে ZJ মাইনাস CJ রোতে সমস্ত এলিমেন্ট 0 বা 0 থেকে বড় হবে, সেখানে আমরা টেবিলটাকে স্টপ করে দেবো। তাহলে বলো তো এখানে কি স্টপ করা যাবে না আরও করতে হবে? দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্ট ZJ মাইনাস CJ রয়ে প্রত্যেকটা এলিমেন্ট কী আছে গো, 0 থেকে বড় বা সমান আছে, তার মানে এখানে স্টপ করে দিলাম। একটু দেখবে এখানে, সাপোজ ধরো এটা -3, কেউ লিখবে না, এটা ধরো -3 বলছি, তাহলে -3 হলে অ্যাজ ইউজুয়াল আবার এটা ভিতরে ঢুকবে, এন্টারিং। ভিতরে ঢুকতে গেলে পরে এখানে কি হবে, ডিপারেচারের গল্প আসবে। কিভাবে ডিপারেচার করব, এই বি বাই এটা করে আমরা মিনি রেশিও করব, রেশিও বার করবো, তাদের মধ্যে মিনিমাম থেকে ডিপারেচার করে দিলাম। করে দেওয়ার পরে তুমি কি করবে, অপারেশন করবে। ভাই অপারেশন করার সময় একটা কথা বলি, অনেকের কনফিউশন হবে যে স্যার এখানে R1 ড্যাশ আপনি লিখেছিলেন, তাহলে এখানে তো পরেরটা তো R1 ডবল ড্যাশ হবে না, সব সময় R1 ড্যাশ হবে।
কি বললাম বোঝা গেল? মানে যখন তুমি এই অপারেশনটা করেছো তখন পুরাতন রো কোনটা? এইটাকে তুমি R1 ধরেছো, এইটাকে R1 ড্যাশ ধরেছো। যখন তুমি এখানে অপারেশনটা করবে তখন তুমি এখানে নতুন রোকে R1 ড্যাশ ধরবে, আর পুরাতন R1 মানে এইটার প্রকাশ করবে না। পুরাতন R1 মানে ওর আগের টেবিলের R1কে প্রকাশ করবে, কখনোই একটা টেবিলকে জাম্প করে তার আগের টেবিলের R1 প্রকাশ করবে না, এটা মাথায় রাখতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে যখন তুমি নতুন রো এর অপারেশন করবে তখন R1 ড্যাশেই লিখবে, আবার পুরাতন রো মানে R1 মানে এইটা প্রকাশ করবে। নাহলে বলে স্যার আপনি তো R1 এইটা বলেছিলেন, তখন এইটা থেকে আর বিয়োগ করবে না। কি বললাম বুঝতে পারলে? যখন এই টেবিলটা করবে তখন R1 কোনটা? এইটা। কি বললাম বোঝা গেল? এই টেবিলটার ক্ষেত্রে R1 কোনটা? এটা। এই টেবিলটার ক্ষেত্রে R1 কোনটা? এটা। পরের টেবিলটার ক্ষেত্রে R1 কোনটা হবে? এটা। মাথায় রাখতে হবে এটা। হ্যাঁ, কি বুঝতে পেরেছো তো? চলো এতটা লিখো। হয়েছে? এবারে দেখো জেড মাইনাস সি কি বলেছিলাম, যে যদি 0-র দিকে বড় বা সমান হয় সেখানে টেবিলটাকে শেষ করে দেবো। এইটাকে আমরা বলবো পজিটিভ লেভেল। কী বলবো? অর্থাৎ পজিটিভ লেভেল যতক্ষণ না আসবে ততক্ষণ আমার টেবিলটা চলতে থাকবে। ঠিক আছে? তাহলে আমার এখানে একটা টেবিলেই কাজ হয়ে গেল। অর্থাৎ এখানে আগে দেখে নাও, হিয়ার জেড মাইনাস সি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল জে। অর্থাৎ জের যে কোনো মানের জন্য J1 মাইনাস C1, ধরো জের মান 1 আছে, তাহলে কত হবে? J1 মাইনাস C1 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হচ্ছে তো? 1 তো 0 থেকে বড় তো? সবগুলো স্যাটিসফাই করবে তো নাকি? হ্যাঁ, করবে না? তার মানে কি? অপটিমালিটি কন্ডিশন, হেন্স দ্য অপটিমালিটি কন্ডিশন হ্যাজ বিন স্যাটিসফাইড। অ্যান্ড দ্য অপটিমাল সলিউশন ইজ, দেখো সলিউশনটা কীভাবে বার করবো। অ্যান্ড দ্য অপটিমাল সলিউশন, মন দিয়ে শোনো। পজিটিভ লেভেল কোনটা? পজিটিভ টেবিল কোনটা? এইটা না উপরেরটা? নিচেরটা। মন দিয়ে শোনো, পজিটিভ টেবিলে যেটা থাকবে, ধরো আমার এখানে 3টে টেবিল হলো, তাহলে পজিটিভ টেবিল সবসময় কোনটা হবে? লাস্টেরটা হবে, নাহলে সেই মাঝেরটা আবার করতে যাবে না। যেটা পজিটিভ টেবিল, সেই পজিটিভ টেবিলে দেখবে বেসিস টেবিলে কোন কোন ভেরিয়েবলগুলো বর্তমান। কোন কোন ভেরিয়েবল আছে? x2 আর কোন কোন ভেরিয়েবল আছে? পজিটিভ টেবিলে কোন কোন ভেরিয়েবল আছে? x2 x4, তাই তো? আচ্ছা বলো তো, অঙ্কে আমার ফাইনাল ভেরিয়েবল কি কি ছিল, মানে মেন ভেরিয়েবল কি কি ছিল? x1 x2। আমি দেখব ওই দুটি ভেরিয়েবলেরই মান বার করবো, x3 x4 এর মান বার করার প্রয়োজন নেই। কেন? কারণ ওগুলো স্ল্যাক ভেরিয়েবল। অর্থাৎ আমার কোয়েশ্চানে যে ভেরিয়েবলগুলোর কথা বলা থাকবে সেই ভেরিয়েবলগুলোরই মান নির্ণয় করবো। বোঝা গেল? তাহলে আমরা এখানে কার কার মান বার করবো? x1 আর x2। আমরা দেখব ফাইনাল মেন যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো ফাইনাল টেবিলে আছে কিনা। যদি না থাকে তার ভ্যালু 0 হবে। তার মানে আমার ফাইনাল মেন ভেরিয়েবল কি আছে? x1 x2। বলো তো ভাই, x1টা কি ফাইনাল টেবিল বা পজিটিভ লেভেলে আছে কি? x1 পজিটিভ লেভেলে কি x1 আছে? তাহলে এখানে x1টা কত হবে? 0 হবে। কি বললাম বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, প্রশ্নে যেটা ফাইনাল ভেরিয়েবল মেন ভেরিয়েবল আছে, প্রশ্নে যেটা মেন ভেরিয়েবল আছে সেই মেন ভেরিয়েবলগুলো এই পজিটিভ লেভেলে আছে কিনা দেখতে হবে। কিভাবে দেখবো? এই যে এখানে x2 x4 যেমন আছে এইভাবে দেখবো। যদি না থাকে তাহলে তার ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এখানে আমার মেন ভেরিয়েবল x1 x2, চেক করবো x1টা পজিটিভ লেভেলে আছে কিনা। এখানে x1টা পজিটিভ লেভেলে নেই, তাই এখানে x1 এর ভ্যালু কত হবে? 0 হবে। আচ্ছা, এবার আমরা x2 দেখবো। x2 কি এখানে আছে? x2 পজিটিভ লেভেলে আছে, তাহলে x2 সোজা x2-র মান কত হবে? x2-র মান হচ্ছে x2-র পাশে এই যে বি ঘরে যেটা আছে, বি ঘরের যে কালামটা আছে, x2 সোজাসুজি যে মানটা কত? 1। এই 3টা নয়, আবার x2 সোজাসুজি 3 কিন্তু ইন্ডিকেট করে না। x2 সোজাসুজি কত আছে? 1। তাহলে এখানে x2 ভেরিয়েবলের মানটা কত হবে? x2 সমান 1 হয়েছে। আর জেড ম্যাক্স, এই যে ম্যাক্স জেড লিখতাম না, যখন মানটা লিখবো তখন জেড সাফিক্সে ম্যাক্স লিখবো। কত হবে? আমাদের জেড ম্যাক্স কত ধরেছিলাম বলো তো? আমাদের শোনো, 2x1 প্লাস 3x2। দিকে দেখো, 2 × x1 মানে কত? x2 মানে কত? 1, কারণ কত? 3। আবার এইখানেও 3 পাওয়া যাবে। কীভাবে পাবো দেখো, এই একের সাথে এই বি ভেরিয়েবল মানে বি কালাম, একের সাথে 3 গুণ করো, কত হচ্ছে?
প্লাস 3-এর সাথে 0 গুণ করলে 0, যোগ করলে কত হচ্ছে বলো? 1-এর সাথে 3, 3-এর সাথে 0 গুণ করার পরে যোগ করবে, কত হবে? এই ভ্যালুটাই হচ্ছে এই ভ্যালুটা, সমান ভ্যালুর সমান। বুঝতে পেরেছো? এই হচ্ছে টোটাল কমপ্লিট অঙ্ক। শুধুমাত্র সেই সমস্ত অঙ্ক এখানে করা যাবে যেগুলো অনলি ফর কী লাগবে? স্ল্যাক ভেরিয়েবল। অর্থাৎ পুরো এলপিপিটাতেই যদি স্ল্যাক ভেরিয়েবল লাগে সেই ক্ষেত্রে আমরা এই টেবিলের সাহায্যে করব।